অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন কলম সাহিত্য সংসদ লন্ডন ও কলম টিভির সৌজন্যে আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। কলম সাহিত্য সংসদ লন্ডন এর কার্যক্রম পৃথিবীর প্রায় 100টির অধিক দেশে চলমান। যারা আজকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছেন, আগামীতে হবেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আজকে যারা এই আয়োজনে লাইক কমেন্ট করবেন, সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকের নাম বলা হয়তো সম্ভব হবে না, তারপরও সবাইকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কলম সাহিত্য সংসদ লন্ডনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনটি একটু ব্যতিক্রমধর্মী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসীদের অবদান ও আবেদন। এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক, সংগঠনের সম্মানিত মহাসচিব অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আপনাকে আজকের এই আয়োজনে স্বাগত। আমাদের সাথে উপস্থিত হবেন জনাব আক্কাস আহমেদ, সহযোগী অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত হবেন জনাব শহীদুল আলম চৌধুরী, সভাপতি কলম সাহিত্য সংসদ কুয়েত শাখা। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন স্পেনের বার্সেলোনা থেকে জনাব কামরুল মোহাম্মদ, মানবাধিকার কর্মী, আহ্বায়ক স্পেন শাখা। আপনাকেও স্বাগত আজকের এই স্টুডিওতে। আমাদের সাথে যোগ দিবেন জনাব সওদাগর সাব্বির, উদ্ভাবক রেমিটেন্স ডে পালন পরিষদ, সভাপতি সিরাজগঞ্জ জেলা। আপনাকেও স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আপনি আমাদের সাথে যুক্ত হবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকের এই অনুষ্ঠানটি শুরু করব আমাদের কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক, সম্মানিত মহাসচিব অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুস্থ সময় দিচ্ছেন, আপনার ভালোবাসাকে আমি স্বীকৃতি প্রদান করছি। বিশেষ করে স্পেন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কামরুল মোহাম্মদ, তাকে আমি শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, সাব্বির সওদাগর, যার স্বপ্নের কথা বলার জন্য বিশ্বকে আজকের এই আয়োজন। আমি সাব্বির সওদাগরকে অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আমরা আশা করি সাব্বির সওদাগরের মূল্যবান কথা আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো। আমি একজন সংগঠক হিসেবে বিশ্বে যারা যেখানে আছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা চেষ্টা করব আপনাদের নাম ধরে ধরে শুভেচ্ছা জানানোর জন্য। যদি নাম ধরে ধরে শুভেচ্ছা জানাতে না পারি, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমি একটি কথা বলে আমার শুভেচ্ছা বক্তব্য আমি শেষ করব। আজকের এই অনুষ্ঠান, আজকের এই ল্যাব শো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আজকের বিষয়ে সম্মানিত উপস্থাপক, আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমরা যে অনুষ্ঠান আজকে আমরা করতে যাচ্ছি, এই অনুষ্ঠান বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত। বাংলাদেশের অর্থনীতির চাকা যাদের হাতে, সেই প্রবাসীদের খুব সামান্য একটি আবদার নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমরা সরকারকে আমাদের অর্জন সম্পর্কে, আমরা আমাদের যে অবদান সম্পর্কে আমরা বলবো,
এবং আমাদের একটি আবেদন সরকারের প্রতি থাকবে, সেই লক্ষ্যে আজকের এই আয়োজন। আমি মনে করি আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বিশ্বের যারা যেখানে আছেন সে বাঙালি, মূলত আমরা যদি বলি বিশ্বের সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ বিশ্বের সবাই তাদের তাদের অবস্থান থেকে তাদের দেশের জন্য তারা কাজ করছেন। তো সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আশা করি পরবর্তী পর্যায়ে আমরা আপনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে প্রবাসীদের অবদান ও আবেদন। আজকে বিশেষ করে আমরা সওদাগর সাব্বির, বিশেষ করে আমরা কামরুল মোহাম্মদের কথা শুনবো। আমি এখন কামরুল মোহাম্মদ, আপনি স্পেন বার্সেলোনা থেকে যোগ দিয়েছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। কামরুল মোহাম্মদ মানবাধিকার কর্মী, জি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কলম সাহিত্য সংসদ লন্ডনের একজন নিবেদিত প্রাণ। আপনার কাছে আমার আজকে কয়েকটি প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্নটি দিয়ে আমি আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে, আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি। বিশেষ করে আপনি হয়তো দেখেছেন যে আজকে আমরা রেমিটেন্স ডে পালন পরিষদের উদ্ভাবককে এখানে আহ্বান করেছি। রেমিটেন্স ডে পালন করা প্রবাসীদের জন্য এটা কি অত্যাবশ্যক কিনা, আপনি এর সাথে একমত পোষণ করেন কিনা? প্রথমে আপনাকে এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, আসলে রেমিটেন্স ডে এর গুরুত্ব কতটুকু আপনার মতে আর কি, যে আপনি আসলে কতটুকু বিশ্বাস করেন যে রেমিটেন্স ডে পালনের মধ্য দিয়ে বিশ্বে যত প্রবাসী আছে তারা তাদের অধিকার, তাদের যে চাহিদা, তাদের যে পাওনা, তারা এই ডে মাধ্যমে তারা আসলে অর্থ খুঁজে পাবে? রেমিটেন্স ডে পালনের সার্থকতা আপনি কতটুকু মনে করছেন? আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আমার মিতা কামরুল ইসলাম সাহেব, এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং থাকবেন, এবং যারা সারা বিশ্ব থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি, আমাদের কথাগুলো শোনার আবেদন জানাচ্ছি। হ্যাঁ, রেমিটেন্স ডে পালন করা এবং রেমিটেন্স ডে উদ্ভাবক যিনি, তাকে অবশ্যই অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। রেমিটেন্স বাংলাদেশ সরকারের কথায় আছে, বাংলাদেশ সরকারের চারটি চেয়ারের, বাংলাদেশ সরকারের বা প্রধানমন্ত্রীর চেয়ারের যে চারটি পায়া আছে, তার একটি পায়া হলো গিয়ে রেমিটেন্স যোদ্ধাদের দ্বারা পরিচালিত। এটা কথায় আছে যে, কথায় আছে যে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির একটা মূল অংশ আমরা। সেই আমাদের রেমিটেন্সদের, সেই রেমিটেন্সদের যে জন্য একটা দিবস পালন হবে না, রেমিটেন্স ডে পালন হবে না, এটা মানা যায় না, এটা অবশ্যই করতে হবে। আমি এই যে এটার উদ্ভাবক তাকে তাকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি বিনীতভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং কি আমি সবার আগে সবাইকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই এই কারণে, কারণ আমি এই বিষয়টা নিয়ে শেয়ার করছিলাম আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর নজরুল ইসলাম হাবিবি, এবং উনি আর কি আমাকে এত অনুপ্রেরণা এবং কি সবকিছু সাহস যোগাইছে অনলাইন মিডিয়াতে, এবং কি তারই অনুপ্রেরণাতে আমি আজকের এই আপনাদের সাথে এই কথা বলতে, এই বিষয়টা নিয়ে মানে সাহস পাইছি এবং অনুপ্রেরণা তার কাছ থেকেই আমার পাওয়া। তো প্রবাসীদের জন্য এই দিনটা মানে আমরা এই জন্যই চাই, কারণ স্যার আমি নিজেও একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। এন্ড দেন আমার সাথে আমি অনেক মানুষকে মানে কনস্ট্রাকশনের কাজ, এবং কি তারা না খেয়ে মানে না ঘুমিয়ে, এবং কি তারা নিজের চাহিদা পূরণ না করে তাদের ফ্যামিলিকে তারা যেভাবে মানে কন্ট্রিবিউশন করে, এটা মনে করেন যে একটা মানে আমার কাছে অনেক বড় একটা বিষয় হয়, এবং নিজেও আমি এর একটা মানে মানে তার বাস্তব উদাহরণস্বরূপ আমি নিজেও। সো এই জন্যই আর কি এই জিনিসটা আমি নজরুল ইসলাম হাবিবের সাথে, স্যারের সাথে শেয়ার করি। পরে উনি আমাকে বিস্তারিত অনেক কিছুই বলছেন।
এখানে তো আমি কোনো কিছু বলতে পারতাছি না, কারণ এখানে সবাই লাইভ জি দেখছে, আর আমি কোনো পয়েন্টও তো নোট করি নাই। তো জি স্যার জি আমাকে নোট করতে জি বলছিলেন কিছু, আমি আমি আশা করব স্যার কিছু বলেন, আমি হয়তো বা আপনার সাথে এক থাকবো। আমি অত্যন্ত জি ছাব্বিশ সদাগর, আহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু অনুরোধ আমার করবো একটা কামরুল প্রশ্ন। ইসলাম স্যার জি এবং জি প্রফেসর নজরুল ইসলাম হাবিবি স্যার, আপনারা যদি আলোচনা করতেন আমি একটু আপনাদের কথা শুনতাম। জি জি আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনি রেমিটেন্স ডে পালনের কথা বলছেন, রেমিটেন্স ডে পালন পরিশোধ করলেন, যে এই যে স্বপ্ন দেখলেন, এটি যে আপনি কিসে অনুপ্রাণিত হলেন যে আপনার এই ধরনের হঠাৎ করে, পৃথিবীতে তো অনেক ডে পালন করা হচ্ছে, রেমিটেন্স ডে এর জি কথা স্যার। কেউ কখনো বললো না, এই বিষয়ে কেউ কখনো প্রশ্ন উত্থাপন করলো না, যে আপনি যে হঠাৎ করে জি রেমিটেন্স ডে স্যার। পালন পরিশোধ করলেন, রেমিটেন্স ডে এর কথা ভাবলেন, আপনি কিসে অনুপ্রাণিত হলেন, আপনি কখন থেকে এই স্বপ্ন দেখা শুরু করলেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে কিসে এই অনুপ্রাণিত করলো যে হ্যাঁ, জি রেমিটেন্স স্যার, ডে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। মানে স্যার, এটা অনুপ্রাণিত করলো কারণ আমি নিজেও একজন কর্মঠ ছেলে ছিলাম। এন্ড দেন সবচেয়ে বড় কথা হইতো কি, আমি অনেকই দেখছি, মানে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, তারপরে অনেক কিছুই দিবস আমি দেখতেছি, পয়লা বৈশাখ, যেগুলা মনে করেন যে অতীতে হয়েছে, মানে বর্তমানে কোনো কিছু হচ্ছে না। এন্ড দেন আমি একটা জিনিস লক্ষ্য করছি আমাদের প্রবাসীদের নিয়ে, বাংলাদেশ সরকারের তেমন খুব বেশি একটা যে চিন্তা ভাবনা, সেটা আমি লক্ষ্য করি নাই। সত্যি কথা বলতে, যেটা তারা স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, এগুলো তারা ক্রমে ক্রমে ধাপে ধাপে পালন করে আসতেছে। হয়তো বা আমাদের ফ্রিডম ফাইটাররা আমাদের দেশের জন্য অনেক কিছু জি করছে, আজকে তাদের জন্য আমাদের দেশটা আহ, স্বাধীন জি হয়েছে। আমরা স্বাধীন জাতি জি হিসাবে পরিচিত, জি আপনি কিন্তু বলুন। এটাই তো আমাদের খেয়াল করা উচিত, কারণ বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, জি তাতে আপনি যদি একটা বাংলাদেশে সিম্পল ভাবে যদি বেঁচে থাকতে চান কিংবা জীবিকা নির্বাহ করতে চান, বাংলাদেশে অতটা সহজ সাধ্য না। তো সেদিক থেকে আমি অনেক বিষয় লক্ষ্য করে দেখছি, আমাদের প্রবাসীদের বিষয় যেটা, প্রবাসীদের দ্বারা তারা একজন প্রবাসীদের দ্বারা পর্যন্ত একজন প্রবাসীর কষ্ট যে বলতে জি না পারে কোনো কিছু করতে, সেখান থেকেই আমি জি স্যার বলেন। জি আপনি বলুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আপনার বাকি কথা শেষ করুন। হ্যালো জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। স্যার। হ্যালো কামরুল ইসলাম স্যার, আপনি কি আমার কথা শুনতে? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন আপনি। শুনতে পাচ্ছি আমি, বলুন। ঠিক আছে, আপনার কথা আমরা পরে শুনবো আবার। আচ্ছা। আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা পড়ছেন। অধ্যাপক শোনা নজরুল ইসলাম যাচ্ছে হাবিবি। আমার কথা? জি আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আর কিছু বলবেন? জি। আপনি আর কিছু বলবেন? 26 সওদাগর আর কিছু বলবেন? আমার মনে হয় 26 সওদাগর ভাইকে বন্ধ করে আবার ফিরে আসার জন্য, ওনার কথাটা জি 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 অস্পষ্ট, জি ভাঙা ভাঙা। জি আমরা আপনি একবার আমরা বন্ধ করে আমরা আবার ফিরে আসুন। হ্যালো আমরা 26 সওদাগরের কাছে পরে আসব। এখন আমরা কলম সাহিত্য সংসদ লন্ডন, আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও তো স্যার, পরিচালক এবং ওখান আমাদের জন্যই সংগঠনের, হ্যাঁ, এই করেন যে মানে যে আপনার কথা, অনেক কিছু আপনার কথা নির্ভর 26 করে, সওদাগর আমি আবার পরে অনেক শুনবো। কিছুই নির্ভর করে
জি, 26 সওদাগর, আপনাকে আমি পরে শুনবো। জি আপনাকে আমি বলবো, কিন্তু আমি চাচ্ছি যে আমার শ্রদ্ধেয় স্যার জি 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 জি, থ্যাংক ঠিক ইউ আছে ভেরি মাচ ঠিক আছে। আমাকে জি আবারও সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত জি স্যার, উপস্থাপক এবং জি সাব্বির সওদাগর, আপনাদের প্রতি আমি বিশ্বের যারা যেখানে আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যে সেটা হবে যে আমি ব্যক্তিগতভাবে আহ, যে আমাদের রেমিটেন্স ডে এটা পালনের পক্ষে আমরা বিগত 3 বছর ধরে মনে হয় আমরা কাজ করে যাচ্ছি। আমরা জি ফেসবুকে বেশ লেখালেখি করেছি। তো এর মধ্যে আমরা অপেক্ষা করেছিলাম আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবার সামনে আমরা এই দিবসটির কথা বলবো, এবং আমরা যারা যেখানে আছি, যে যে দেশে আছে, মনে করুন আমাদের কামরুল মোহাম্মদ ভাই, তিনি স্পেনে আছেন, তিনি সেখানে শুরু করবেন। আমি লন্ডনে আছি, আমি লন্ডন থেকে শুরু করব। আমাদের 26 সওদাগর মালয়েশিয়াতে আছেন, এবং বিশ্বের প্রায় প্রতিটি দেশে আমাদের লোকেরা আছেন, আমাদের সদস্যরা আছেন। তাদেরকে আমরা বলবো যে আমরা এই দিবসটি আমরা আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করতে চাই, যার কারণে আমরা এতদিন অপেক্ষা করেছি, কিন্তু আমরা বেশ লবিং করেছি। এর মধ্যে স্থানীয় নেতাদের সাথে আমরা কাজ করেছি, এবং আমরা লেখালেখি করেছি ফেসবুকে। আমরা জনসমর্থন আদায় করার জন্য আমরা চেষ্টা করেছি, এবং আমরা যার সাথে কথা বলেছি সবাই একমত যে এরকম একটি দিবস আমাদের বাংলাদেশে, বিশ্বে হতে পারে, থাকতে পারে। আমরা জানি যে বিশ্বে অনেক দিবস, মৎস্য দিবস, পশু দিবস, গরু দিবস, ছাগল দিবস, প্রেম দিবস, যে ভালোবাসা দিবসের পক্ষে বিপক্ষে প্রচুর কথাবার্তা আছে, প্রচুর। একটা শ্রেণী যদি বা আমাদের ভ্যালেন্টাইন্স ডে কে লাইক করে, ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আর একটা বিশাল একটা গ্রুপ কিন্তু এই দিবসকে লাইক করে না। বাই দ্য ওয়ে, আমি কথাটা বলেছি, বিশ্বে অসংখ্য দিবস আছে যেগুলি আমরা সম্মান করি আমাদের। জি জি জি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, বিশ্বের মানুষকে, আমাদের নেতাদেরকে, যে যেখানে আছেন তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। আমরা জি সরকারকে এবং বিশ্বে আমাদের যারা নেতা, আমাদের যারা আপনারা আছেন, তাদেরকে আমরা বলবো যে আমরা এই দিবসটি আমরা উদযাপন করব। এই দিনের জন্য আমরা একটা দিন নির্ধারণ করেছি, যে আমাদের এই দিবসটি হবে জুলাই মাসের 12 তারিখ। জুলাইয়ের 12 তারিখ আমরা একটা দিবস উদযাপন করব, যাতে করে বিশ্বের সবাই ন্যূনতম বিশ্বাস করতে পারে যে প্রবাসে আমাদের বাঙালিরা আছেন, বাংলাদেশিরা আছেন, এবং বিশ্বের বিভিন্ন দেশে মানুষেরা আছেন, যেই মানুষেরা না খেয়ে না পরে নিজে ক্ষুধার্ত থেকে তারা বাংলাদেশে, আমরা বাংলাদেশের কথাটা বলছি কারণ কলম সাহিত্য সংসদ লন্ডন একটি আন্তর্জাতিক মানের সংগঠন। আমরা যখন বাংলাদেশ বলি, আমার কোন দর্শক আপনারা আশা করি রাগ করবেন না। তো এখানে বিশ্বে, আমি সকালে গুগল থেকে একটা তথ্য আমি বের করেছি, একেবারেই সহজ অর্থে 2,56,6,580 জন লোক, গুগলের হিসাব মতে বাংলাদেশি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আছে। এবং এই তথ্যটা আমরা নিয়েছি সৌদি আরব, মালয়েশিয়া, ইউএই এবং ওমান, কাতার, ইউকে, কুয়েত, ইউএসএ। আর পৃথিবীর প্রতিটি দেশে যে কত লোক আমাদের আছে তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো হিসাব আমাদের কাছে নেই। এই যে 5টি দেশে 2,56,6,580 জন লোক বসবাস করে, এবং তারা আমাদের জন্য খেয়ে না খেয়ে তারা আমাদের জন্য, বাংলাদেশের জন্য রক্ত সাপ্লাই দিচ্ছে, বাংলাদেশের অক্সিজেন তারা সাপ্লাই দিচ্ছে। তাই আমরা বাংলাদেশ সরকারকে বলবো যে আমিও একজন প্রবাসী, যদিও আমি ব্রিটিশ, আমি দেশে আছি ছেলে মেয়ে নিয়ে, আমি বাংলাদেশের পাসপোর্ট এখনো আমি সারেন্ডার করিনি। আমার জায়গা জমি, ছেলে মেয়ে, বাবার কবর, মায়ের কবর এখনো বাংলাদেশে, এবং আমার কবরও আমার হবে বাংলাদেশে হবে বলে আমি
ঠিকঠাক করে রেখেছি মানসিকভাবে, আমি ব্যক্তিগত প্রস্তুতি, তাই আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমি দেশের কথা বলবো, আমার শ্রমিকের কথা বলবো। যদিও বা আমি লন্ডন থাকি, আমি তো একজন শ্রমিক, এখানে যাই করি না কেন, আমি তো শ্রমিক, আমি কষ্ট করে ইনকাম করি। সেই অর্থে আমি বিশ্বে অসংখ্য দিবস আছে, মৎস্য দিবস, পশু দিবস, বৃক্ষ দিবস, লতা দিবস, পাতা দিবস, ফুল দিবস, নারী দিবস, পুরুষ দিবস, বাবা দিবস, মা দিবস, এমন কোন দিন নেই যে দিবস নেই। অথচ এই দিবসগুলিকে যারা রক্ত দেয়, অক্সিজেন দেয়, শক্তি দেয়, সেই প্রবাসী যারা, সে প্রবাসী, আমি প্রবাসীর কথা বলছি, আমাদের কথা বলছি, তাদের জন্য একটা দিবস থাকা, অন্তত তারা একটু সম্মান বোধ করবে যে আমাদের অর্থকে, আমাদের রক্তকে সরকার স্বীকৃতি প্রদান করেছে। এবং আমি মনে হয় জনাব উপস্থাপক, আমাদের দুঃখের কথা আপনাকে অন্য কোনো প্রশ্নের উত্তরে বলবো। আমরা জানি আপনি একজন সাংবাদিক, আপনি লেখক, আপনি জানেন যে বিশ্বে আমরা যারা আছি, আমাদের কামরুল মোহাম্মদ তিনিও জানেন, তিনি যত সুখে থাক না কেন, কিন্তু তিনি একজন রাস্তার মানুষ, তিনি বলেছেন তিনি রাস্তায় সংগ্রাম করেন তার জন্য। তিনি জানেন যে কত শ্রমিক তারা মা বাবা থেকে বিচ্ছিন্ন, ছেলে সন্তান থেকে বিচ্ছিন্ন, স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাবার মৃত্যু দিবসে তারা যেতে পারেন না, এর মৃত্যু হলে তারা যেতে পারে না, স্ত্রী হসপিটালে মারা যান, তারা দেখার জন্য যেতে পারেন না। কিন্তু দেশের জন্য টাকা পাঠাবার জন্য, পরিবারের জন্য টাকা পাঠাবার জন্য তারা কষ্ট করে। কত মানুষ শিপে মারা যায়, জঙ্গলে মারা যায়। আমরা দেখেছি কিছুদিন আগে মালয়েশিয়ার জঙ্গলে, মালদ্বীপের নদীতে মৃত লাশ ভেসে উঠেছে। তারা তাদের প্রাণকে, জানকে, তাদের জীবনকে তারা বিসর্জন দেয় দেশে টাকা পাঠাবার জন্য, দেশকে রক্ত দেবার জন্য। আমাদের সাব্বির সুন্দর করে একটা কথা বলেছিল না, আমাদের কামরুল মোহাম্মদ যিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীর চেয়ারের একটি ফিলার। সুন্দর কথা আপনি বলেছেন, সুন্দর করে আপনি কথা বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের আর্মি, আমাদের পুলিশ, আমাদের বিডিআর, আমাদের বড় বড় মন্ত্রী, মিনিস্টার, শিক্ষক, আজকে যারা বড় বড় উচ্চ আসন আছেন, তারা তো আমাদের অর্থ নিয়ে তারা চলেন। আমার কাছে একটা তথ্য আছে জনাব উপস্থাপক, বাংলাদেশের 5% বাংলাদেশের 5% জিডিপি আমাদের লেবার থেকে যায়, বিশ্বের শ্রমিক থেকে সেখানে যাচ্ছে। এবং সর্বমোট আমরা সেখানে বাংলাদেশে, আমার কাছে বিশাল একটা তথ্য আমি সংগ্রহ করেছি যে 80 লক্ষ, আমাদের জিডিপি হচ্ছে 2,056,6,500 কোটি টাকা। এই 500 কোটি বাংলাদেশি টাকা, এবং সেটা হবে কি 15.4, আচ্ছা যাই হোক, এগুলো লম্বাতে হিসাব। সো এই বাংলাদেশের এই যে টাকাগুলি, অ্যাপ্রক্সিমেটলি সেখানে 8.1 মিলিয়ন মানে টাকা আমাদের আমেরিকান হিসেবে, ডলার হিসেবে সেখানে মানে পাঠানো হচ্ছে। সো যেখানে আমরা লক্ষ্য করেছি যে 5% বাংলাদেশের ইনকামের 5%, 5% মানে ইনকাম প্রবাসীদের কষ্টের, রক্তের টাকা বাংলাদেশে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা দাবি পারি সরকারকে, যৌক্তিকভাবে আমরা আবেদন করতে পারি। আমরা তো আমাদের অবদানের কথা বলেছি, বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে রাত দিন পরিশ্রম করে বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা তারা দিচ্ছে, রক্ত দিচ্ছে। প্রধানমন্ত্রীকে চেয়ারের খুঁটি স্থাপনের ব্যবস্থা করেছেন আমাদের কামরুল মোহাম্মদের বাসায়। তো আমরা প্রধানমন্ত্রীকে, আমরা বাংলাদেশ সরকার থেকে আমরা শুরু করতে চাই। আমরা গত 1 বছর আগে আমরা পত্রিকায় লিখেছি, ফেসবুকে আমরা লিখেছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এই বিষয়টিকে আমরা সামনে নিয়ে যেতে চাই, জাতিসংঘ পর্যন্ত আমরা যেতে চাই।
জি সুতরাং আমাদের অবদানের কথা আমরা বলেছি, আর আমাদের আবেদন হচ্ছে যে অন্তত ন্যূনতম একটি পৃথিবীতে একটি অধিকার, একটি সম্মান, যে রেমিটেন্স ডে আছে। রেমিটেন্স ডে মানে যারা বিশ্বে মা বাবা হারিয়ে রাস্তায়, পথে ঘাটে, মালয়েশিয়ার জঙ্গলে, মালদ্বীপের পাহাড়ে, সাগরে যাদের মৃত্যু হচ্ছে, মা বাবার জানাজা যারা আসতে পারে না, পিতার জানাজা যারা আসতে পারে না, স্ত্রীর হসপিটালে যারা আসতে পারে না, তাদের জন্য ন্যূনতম একটি দিবসের ব্যবস্থা যেন সরকার করে, সে জি আবেদন আমি রাখছি। আপনি এগিয়ে জি যান, ইনশাল্লাহ আপনার সাথে আমি আবার কথা বলবো। জি জি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কলম সাহিত্য সংসদ লন্ডন কর্তৃক আমরা যে দাবিটা জানিয়েছি যে প্রতি বছর 12ই জুলাই রেমিটেন্স ডে উদযাপন করা হবে, এটি প্রবাসীদের মনে হয় একটি যৌক্তিক দাবি, আর প্রত্যেক প্রবাসীদের প্রাণের দাবি যে পৃথিবীতে এত দিবস থাকার পরও রেমিটেন্স ডে নামক একটি দিবস থাকবে না কেন। আমি আপনার এই প্রস্তাবের জন্য, এই প্রস্তাবনার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি স্পেনের বার্সেলোনা থেকে যে কামরুল মোহাম্মদ, মানবাধিকার কর্মী, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। তা হচ্ছে, এই যে মানুষ, বিশেষ করে যারা বাঙালি, আমাদের দেশের লোক যারা বাংলাদেশ থেকে স্পেনে প্রথমত যায়, তারা কি অসুবিধার মধ্যে পড়ে? আপনি যখন স্পেনে গেলেন, আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? বা ইতিমধ্যে যারা লেখাপড়ার জন্য বা চাকরি বা বিভিন্ন কাজে যখন আমাদের দেশ থেকে কোনো শ্রমিক বা কোনো কর্মচারী কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানে তারা যখন চাকরির উদ্দেশ্যে স্পেনে যায়, তারা প্রথমত কি কি সমস্যার সম্মুখীন হয় বলে আপনি মনে করেন? কামরুল মোহাম্মদ। ধন্যবাদ জি সম্মানিত সঞ্চালক সাহেব। হ্যাঁ, এটা একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে যারা প্রবাসে আসেন, বিশেষ করে ইউরোপের দেশ স্পেনে আসেন, প্রথম জি অবস্থাতে প্রথম দিন থেকেই তারা অথই সমুদ্রে পড়ে যায়। জি ধীরে ধীরে হয়তো বা তারা রিকভার করতে পারে, ধীরে ধীরে সুস্থ হয়। সামান্য ভাষা টাষা জানলে, তারপর অবৈধ ভাবে কোথাও কাজ করে, অবৈধ বলতে বোঝাচ্ছি যে এখানে যাদের রেসিডেন্ট, যাদের শুধুমাত্র রেসিডেন্ট আছে, তারাই বৈধ পথে ট্যাক্স দিয়ে কাজ করতে পারবে। আর যাদের রেসিডেন্ট নাই, তারা কাজের পারমিশন নাই, তারা হয়তোবা লুকিয়ে লুকিয়ে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এই সিস্টেমটা আছে, স্পেনেও ঠিক তাই। কিন্তু স্পেনে ভাষাটা খুবই জরুরি। এখানে আসলে জি যারা আসে, বা আজকের আজকের আপনাদের মাধ্যমে এই প্রোগ্রামটা পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসীরা এবং দেশবাসী দেখছে, তাদের কাছে সবিনয় অনুরোধ করতেছি যে ভাষাটা শিখে যেন, যে যেই দেশেই যাকুক, সেই দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে সামান্যতম ধারণা নিয়ে যদি আসে, তাহলে তাকে তাকে বিপদে পড়তে হয় না, তাকে তাকে কষ্ট করতে হয় না। স্পেনে আসলে স্পেনের শুরু থেকেই তাকে অন্তত 40 দিনের একটা কোর্স সরকার বিনা পয়সায় এখানে দেয়। সেই কোর্সটা করতে পারে। সেই কোর্সটা করলে সে যখন এই দেশের ভাষা, এই দেশের সংস্কৃতি সম্পর্কে সামান্যতম ধারণা পায়, তখন তাকে কাজ খুঁজতে জি সুবিধা হয়। অনেকে নিয়ে নেয়, অনেকে অবৈধ অভিবাসীদেরও কাজে নিয়ে নেয়, এবং এভাবেই চলছে, এই দেশটা এভাবেই চলছে। ধীরে 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 3 বছর পরে গেলে অটোমেটিকলি এই লোকটা বৈধ হয়ে যায়। তার জন্য তাকে জি অবশ্য আবেদন করতে হয়, কিন্তু ভাষাটা জি জানা জরুরি। জানা জরুরি। জি। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরো একটি প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন করব। আপনি যখন স্পেন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, যে আপনার নেতৃত্বে কলম সাহিত্য সংসদ এগিয়ে যাচ্ছে আমরা যতটা জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি মানবিক কর্মকাণ্ড করছেন নিজে কলম সাহিত্য সংসদের পক্ষে। এখন আপনার মাধ্যমে যে কলম সাহিত্য সংসদ স্পেন আরো এগিয়ে যাবে, এতে আপনি আগামীতে কি কি পরিকল্পনা গ্রহণ করছেন, যে কলম সাহিত্য সংসদ লন্ডন স্পেন শাখা আরো সাংগঠনিকভাবে শক্তিশালী হবে? এতে আপনি কি ভূমিকা রাখবেন, বা কি ভূমিকা হলেই বা কি ভূমিকা থাকলে যে কলম সাহিত্য সংসদ লন্ডনের স্পেন শাখা আরো গতিশীল হবে বলে আপনি মনে করেন, বা আপনি এখানে না, কতটুকু ভূমিকা রাখতে চান? বিষয়টা আপনাকে ক্লিয়ার বলি। আপনাদের সাথে আমার আজকে প্রথম প্রথম জি আলোচনা, এবং জি কলম সাহিত্য সম্পর্কে আমি কিছুদিন আগে জানতে পেরেছি এই প্রফেসর নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে। জি আমি একটু সময় নিয়েছি, আমি বললাম যে আমি আপনাদের সম্পর্কে জানি, তারপর আপনাদের কাজ সম্পর্কে জানি। যেমন আজকে 2টা কাজ আমি দেখলাম, একটা হলে গিয়া অভিবাসীদের আবেদন এবং অবদান।
বিষয়টা আমার অবদান। অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অবদান এবং আবেদন অনেক ভালো লাগছে। অবদান, অবশ্যই আমাদের অবদান আছে দেশের জন্য। আমরা আমরা টাকা না পাঠাইলে দেশের প্রায় দেড় কোটি, সোয়া কোটি মানুষ, সোয়া কোটি মানুষের পরিবার না খেয়ে থাকতো। আমরা না টাকা খেয়ে থাকতো। পাঠাই, আমরা টাকা পাঠাই বিদায় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মতন এত বড় একটা স্থাপনা নিজে করার উদ্যোগ নিয়েছেন সাহস এবং উনি পেয়েছে। প্রায় সফলতার 90% বেশি সফল। আমাদের উপর ভিত্তি করে উনি উনি কিন্তু বলেছিলেন, আমাদের আমাদের প্রবাসী ভাইদের উপর ভিত্তি করে কিন্তু উনি পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছেন নিজে। তাহলে আমাদের জি অবদান কিন্তু অনেক, কিন্তু আমাদের কিছু আবেদনও আছে। জি আপনার কথায় আসতেছি, যেহেতু আপনার আপনার এই কলম সাহিত্য সংগঠনটা স্পেনে কতদূর আগাবে বা আগাবে কিনা সেটা আমি আসতেছি একটু পরেই। জি 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 এই জি, বলুন। আমাদের কিন্তু কিছু আবেদন আছে, যেহেতু এই এই জি, প্রোগ্রামটা, আবেদন বলুন। যেহেতু এই প্রোগ্রামটা আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের অনেকেই হয়তোবা দেখতেছে, আর এর মাধ্যমে দেশের সরকারের কাছেও যাবে। আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয় জি আছে প্রবাসীদের জন্য। তারা যথেষ্ট চেষ্টা করে, কিন্তু আমি মনে করি এখনো অনেক কিছু বাকি রয়েছে, জি এখনো অনেক কিছু। যেমন ধরেন, আমার স্পেনের কথাই বলি। আমি স্পেনের, জি যেহেতু স্পেনের মানবাধিকার নিয়ে কাজ করি, আহ, স্পেনের যে দূতাবাস, তাদের সাথেও আমাদের কাজ করতে হয়, তাদের সাথেও সম্পর্কিত। স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স, আপনারা যারা বিদেশে জি আছেন তাদের অবশ্যই, জি, বলুন, শুনছি আমি। আপনারা যারা বিদেশে আছেন তারা অবশ্যই জানেন যে বিদেশে পরিবার আসতে হলে, বিদেশে নিজে আসতে হলে তাকে অনেকগুলো প্রসেস অবলম্বন করতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়, মেডিকেল করতে হয়, জন্ম নিবন্ধন নিতে হয়, সেগুলো মন্ত্রণালয় থেকে সাক্ষাৎ মানে সত্যায়িত করতে হয়। এই কাজগুলোর জন্য জি আমিও দীর্ঘদিন যাবৎ একটা একটা সরকারকে একটা পন্থা অবলম্বন করতে বলতেছি। অনেক মন্ত্রণালয়ে আমি সশরীরে গিয়ে আবেদন করে আসছি। সব মন্ত্রণালয়ের সম্মিলিত একটা অফিস করা, যেখানে গেলে একটা মানুষ সরাসরি ভাবে, সহজে সুবিধা পাবে, বিনা সুবিধা পেতে সরাসরি পারে। ভাবে বিনা ঝামেলায় দিনে দিনে তার পুলিশ ক্লিয়ারেন্সটি উদ্ধার করতে পারবে। যেমন আমাদের এই দেশে স্পেনে 5 সেকেন্ড লাগে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে। জি লন্ডনে আমাদের প্রফেসর নজরুল ইসলাম ভাই, উনিও পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে হয়তো বা জানেন যে কয়েক মিনিট লাগে একটা পুলিশ ক্লিয়ারেন্স। আমাদের দেশে একটা পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে 6 মাস লাগে, 60,000 ছয় টাকা মাস লাগে, লাগে। 1 লক্ষ টাকা জি লাগে, তারপর পুলিশ ভেরিফিকেশনের টাকা লাগে। এই বিষয়টা গুলা নিয়ে আমি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ জি করতেছি, কিন্তু আমি ভালো কোনো রেসপন্স পাচ্ছি না। এইটাই জি আমার আবেদন, যে এই সংগঠনের মাধ্যমে অভিবাসী দিবস, যেটা একটু আগে বললেন জি যে এই জি, রেমিটেন্স দিবস, এবং এই রেমিটেন্স ডে। রেমিটেন্স দিবস এবং 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 অভিবাসীদের এই সমস্যাগুলা সমাধানে কাজ যদি করেন, কাজ যদি হয়, কাজ যদি আগায়, অবশ্যই আপনাদের এই সংগঠনটা স্পেনে কেন, সারা বিশ্বে জি, প্রসার সমাদৃত হবে। ঘটাবে, সমাদৃত জি হবে, প্রসার ঘটাবে এবং জি সমাদৃত হবে। জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন, কলম সাহিত্য সংসদ লন্ডন যে একটি সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন তা কিন্তু নয়। এটি আত্মমানবতার জন্য কাজ করে। মানব সেবা এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আমরা যে শুধু সাহিত্য চর্চা করি তা কিন্তু নয়, আমরা মানবতার জন্য কাজ করছি। বিশেষ করে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, সংগঠনের মহাসচিব অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি দীর্ঘদিন যাবৎ উনি লন্ডনে অবস্থান করছেন, এবং লন্ডনে থেকে উনি বিশ্বের প্রতিটি দেশের যারা বাঙালি বাংলাদেশি সবার সাথে উনি যোগাযোগ রক্ষা করছেন। উনি ষোলোই আজকে জুলাইয়ের 12 তারিখ, 12ই জুলাইকে উনি রেমিটেন্স ডে উদযাপন বা পালন করার বিষয়ে উনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা এখন থেকে কলম সাহিত্য সংসদের পক্ষ থেকে, লন্ডনের পক্ষ থেকে আমরা প্রতি বছর 12ই জুলাই রেমিটেন্স ডে আমরা পালন করব। তা আমি আজকের অনুষ্ঠানটা আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে শেষ করব।
আমাদের নির্ধারিত সময়ের আগে শেষ করব। সে যাই হোক, এখন এই রেমিটেন্স ডে পালন করলে যে কথাটা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি বলছেন, কত দিবস, ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, কত দিবস রয়েছে, কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রবাসীদের রেমিটেন্সের উপর, যে প্রবাসীদের প্রেরিত টাকার উপর পদ্মা সেতু হচ্ছে, এই দেশ অনেকাংশে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সেই প্রবাসীদেরকে কিন্তু আমার মনে হয় অনেকখানি উপেক্ষা করা হচ্ছে। যদি একটা রেমিটেন্স ডে আমাকে থাকে। আমাকে একটু সময় জি দেবেন। জি জি, বলেন বলেন। এই 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 রেমিটেন্স ডে এর যে কথাটা আমি বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম। এই রেমিটেন্স জি ডে, বলেন। যেমন ধরেন ওই যে প্রফেসর নজরুল ইসলাম সাহেব বললেন যে মা দিবস, বাবা দিবস, উনি এমনকি লতা পাতা দিবসও বলছেন, উদাহরণ দিতে গিয়ে জি জি বলছেন। জি আর এরকম জি যদি জি আমরা একটা রেমিটেন্স ডে যদি বহির্বিশ্বে গণসংযোগ করে এই রেমিটেন্স ডে, একটা যদি রেমিটেন্স ডে পালন করতে পারি, এবং এই দিনে জি। যদি আমরা বিভিন্ন দেশে আলোচনা করতে পারি, বিভিন্ন দেশে আমাদের সমস্যা আমরা সমস্যা নিয়ে কথা বলতে পারি, আমার মনে হয় এটা একটা অনেক সুন্দর প্রসেস। সরকারের কানে জি পৌঁছানো আমাদের আবেদনগুলো, এবং সেটা হবে এই রেমিটেন্স ডে এর দিন, সেটা হবে রেমিটেন্স ডে এর দিন এবং রেমিটেন্স ডে এর জি মাধ্যমে। জি, আমি কি আপনার কথা বোঝাইতে পারলাম? আসলেই বাস্তবসম্মত। জি, জি থ্যাংক জি, ইউ। আপনার কথাটি জি অত্যন্ত বাস্তবসম্মত। এই যে রেমিটেন্স ডে, যদি আজকে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি ঘোষণা দিলেন যে প্রতি বছর 12ই জুলাই কলম সাহিত্য সংসদ লন্ডনের পক্ষ থেকে সারা বিশ্বে আমরা রেমিটেন্স ডে উদযাপন করব। এই রেমিটেন্স ডে উদযাপনের মধ্য দিয়ে প্রত্যেক প্রবাসী যে যেখানে আছে তাদের অধিকারের কথা, তাদের অসুবিধার কথা, তাদের উপেক্ষিত হওয়ার কথাগুলো ওই আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম যে যেখানে আমরা আছি, তাহলে এই বিষয়গুলো যদি আমরা তুলে ধরি, তাহলে বাংলাদেশ সরকার, জি যে যে দেশের সরকার, সেগুলি সহজেই সরকারের কানে যাবে এবং আমার মনে হয় এই সংক্রান্ত বিষয় সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, জি এখন স্যার। আপনি, জি, কামরুল মোহাম্মদ, যিনি স্পেন বার্সেলোনার সাথে যোগ দিয়েছেন, যে উনি জি বলেছেন যে এই রেমিটেন্স ডে আজকে আপনি যেটি ঘোষণা করলেন যে প্রতি বছর 12ই জুলাই কলম সাহিত্য সংসদের পক্ষ থেকে বিশ্বব্যাপী আমরা পালন করব, আপনি জি এই যে রেমিটেন্স ডে এর কথা উনি বললেন, যে রেমিটেন্স ডে পালনের মধ্য দিয়ে যে প্রবাসীদের অধিকার, তাদের দুঃখ, তাদের কষ্ট, এই যে একটা দিন সেমিনার, সিম্পোজিয়াম, আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের সরকারকে জানাতে পারি, অবহিত করতে পারি, এখানে এই ক্ষেত্রে বিশ্বের জি যে প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু উপকৃত হবে। এইতে আপনি কি মনে করছেন যে উনার এই কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এতে কি সরকারের টনক অত্যন্ত নড়বে, বা যৌক্তিক। সরকার প্রবাসীদের না, বিষয়গুলো কি আমলে নিবে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি অত্যন্ত জি যৌক্তিক আমাদের কামরুল মোহাম্মদ, আহ, সুন্দর কথা বলেছেন এবং তিনি বলতে পারেন, তিনি যে মাঠের কর্মী সেটা তার প্রমাণ তিনি রেখেছেন। এবং কামরুল মোহাম্মদ যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ আমাদের মাঠে থাকতে হবে, আমাদের রাস্তায় থাকতে হবে, আমাদের কাজ করতে হবে, প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদেরকে যেতে হবে। এবং বিশ্বের প্রতিটি আহ, আহ, দেশে আমার সংগঠনের পক্ষে যতটুকু সম্ভব আমরা যেখানে যেখানে জি আছি, জি কামরুল মোহাম্মদ, আমি যদি তাদেরকে বলি, আমি আশা করি যে সেখানে আমাদের পক্ষে সম্ভব। এই জন্য আসলে কলম সাহিত্য সংসদ লন্ডন দায়িত্বটা নিয়েছে। স্বপ্নটি দেখেছেন আমাদের 26 সওদাগর। সেই স্বপ্নটি দেখার পরে সে ছোট ছেলে আমাকে বলে, স্যার এরকম একটা অবস্থা। আমি বললাম, এটা ভালো কথা, আমি তোমাকে হেল্প করব। আমরা তার পিছনে আছি। আমরা আমার সংগঠনের মাধ্যমে বিশ্বের আমাদের যারা নেতা, আমাদেরকে যারা স্নেহ করেন, ভালোবাসেন, লেখক যারা আছেন, বিশ্বের অনেকগুলো দেশে সংগঠন আছে, তাদেরকে যদি বলি আমাদের পক্ষে সম্ভব এটা বিষয়টাকে নিয়ে হইচই করা। এখন জি জি বাস্তবায়ন সরকার করবে কিনা সেটা দায়িত্ব আমরা নেব না। একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্বকে বলা, মানুষকে বলা, সরকারকে বলা। আমরা সরকারকে বাধ্য করতে পারি না। এখানে আমি কথা প্রসঙ্গক্রমে আমি আমাদের কামরুল মোহাম্মদের আনুষ্ঠানিক সম্পৃক্ততা চাইব। যদি কলমে তিনি না আসতে পারেন, কলমকে আমরা কলমের জন্য তিনি সময় চেয়েছেন, ঠিক আছে, তিনি এই বিষয়টিকে তিনি যদি সামনে নিয়ে আসেন, এটা দেশের জন্য, বিশ্বের জন্য সম্মানের একটা বিষয় হবে। আমি আশা করব কামরুল আহমেদ তিনি আমাদের 26 সওদাগরকে
সহযোগিতা করবেন। সাব্বির সওদাগরের বাড়ি সিরাজ আমাদের সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সো সে ইয়াং ছেলে, ভেরি অ্যাক্টিভ, বাট তার যে বয়স, সে সাহস করে না কথাগুলি বিশ্বকে বলার জন্য, সে এগিয়ে আসতে পারে না, যার কারণে সে আমাকে বারবার ইউজ করে, আমাকে সে কাজে লাগায়। এবং আমিও বিষয়টিকে অত্যন্ত আন্তরিকতার সহিত আমি গ্রহণ করেছি, কারণ আমি মনে করি কলম সাহিত্য সংসদ লন্ডন, যেটা আমাদের কামরুল মোহাম্মদ, আপনি আমাদের উপস্থাপক থেকে শুনেছেন যে কলম সাহিত্য সংসদ লন্ডন শুধুমাত্র সাহিত্য, তোমার কথাটা ঠিক আছে, তোমার শাড়িটা সুন্দর, কবিতাটা সুন্দর, ছন্দমাত্রা ঠিক আছে, আমরা ওইখানে সীমাবদ্ধ আমরা থাকি না। আমরা অনেক অনেক সামাজিক কাজ আমরা করেছি, অনেক করেছি, মানুষের জন্য আমরা কাজ করেছি, মানবতার জন্য আমরা কাজ করেছি। এখন আমরা লিখি, আমাদের ব্র্যাকেটের মধ্যে একটা কথা লেখা আছে, কলম সাহিত্য সংসদ লন্ডন একটি সমাজসেবামূলক সংগঠন, এটা আমরা বলি, সবসময় বলি। তো তা যদি হয়, রেমিটেন্স ডে অন্তত আমাদের সম্মানের একটি দিবস, একটি মুহূর্ত, আমরা কেন চাইবো না? যার কারণে কলম সাহিত্য সংসদ লন্ডন সমর্থন দিয়ে যাচ্ছে। এতটুকু আমার সম্পৃক্ততা এখানে যদি আমাকে আরো সুযোগ দেওয়া হয়, আমি বেশ কিছু কথা এখানে আসলে আমার বলার ছিল। যে কামরুল মোহাম্মদ, আপনি যদি কখনো সময়, আমি আপনাকে একটা তথ্য পাঠাবো। আমাদের একটি গ্রুপ ছিল, বাংলাদেশি কাউন্সিল ইন ইউরোপ, বাংলাদেশি কাউন্সিল ইন ইউরোপের বিভিন্ন দেশে আমাদের একটা গ্রুপ ছিল এক সময়। আমাদের আলী, আমাদের এক মুরব্বী, তিনি তার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, বিগত 2 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। এবং তার মাধ্যমে আমরাও ইটালিতে, প্যারিসে, বেলজিয়াম, বিশ্বের বেশ কয়েকটি দেশে আমরা সফর করেছি এবং আমরা মিছিল করেছি। এবং এগুলি লিখিত কাগজগুলি আমার কাছে আছে আর কি। আমি জানতাম না যে এগুলি এইভাবে অত্যন্ত দলিল প্রমাণ সহ কথা বলতে হবে। আর আমি পোস্ট দিয়েছি কামরুল সাহেব, আমাদের অতিথি কামরুল সাহেবকে যদি বলি, আমি কয়েক মাস আগে আমি একটা পোস্ট দিয়েছি যে প্রবাসী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে আমি নজরুল ইসলাম হাবিবি সর্বপ্রথম প্রস্তাব রেখেছিলাম আমাদের ইউরোপিয়ান কাউন্সিল বাংলাদেশের পক্ষে। আমি তার সাহিত্য প্রচার সম্পাদক ছিলাম। তো আমাকে যখন বলা হলো যে আপনি একটা প্রবন্ধ লিখুন, তো আমি একটা প্রবন্ধ লিখেছিলাম। আমার প্রবন্ধের 2 বছর পর বাংলাদেশে প্রবাসী ব্যাংক স্থাপিত হয়। সো এটা আমার আনন্দের বিষয়। এগুলো আমার ফেসবুকে যারা তারা জানে। আর আমি যখন কথা বলছি, আমার লক্ষ লক্ষ মানুষ আমাকে ফেসবুকে চিনে। এই কথাগুলি এখন চলে যাচ্ছে, তো প্রতি সেকেন্ডে সবার কানে চলে যাচ্ছে না। আমি আপনাকে এগুলি দেব, ফেসবুকে এগুলো আছে। সো জনাব কামরুল মোহাম্মদ, আপনার দৃষ্টি আকর্ষণ করবো। আপনি ইয়াং ম্যান এবং অ্যাক্টিভ পারসন। আমি এই জায়গায় ভুল হচ্ছে। আই এম 46, হ্যাঁ, ইয়াং না। 46 হলে বয়স, 46 এরা তো বয়স্ক নয় না। 46 হলে তো আপনি, এমন নয় যে আপনি অনেক বয়স হয়, আপনার বয়স হয়েছে। যাই হোক, আমি আবেদন করব, আপনার সরাসরি সম্পৃক্ততা আমরা চাইবো, আপনার বুদ্ধি পরামর্শ আমরা চাইবো, আপনার পরামর্শ চাইবো, আপনার নেতৃত্ব চাইবো। আপনি দায়িত্ব নিয়ে যান। আমি অভিবাসীদের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের পাশে কামরুল মোহাম্মদ সব সময় ইনশাআল্লাহ আছে, থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনাকে আমরা পাবো। আমাদের এখানে কষ্টের মধ্যে যদি আমরা বলি, আমাদের কষ্টের মধ্যে কামরুল মোহাম্মদ, বারবার আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিদেশে আছেন, আপনি মানুষের জন্য কষ্ট করছেন। আমাদের ভাই যখন কোনো বিদেশে যখন মারা যায়, চাঁদা তুলে তার লাশ বাংলাদেশে আনতে হয়। আমাদের বিমান, আমাদের কষ্ট, আমাদের অর্থে যে দেশ চলে, সেই দেশের মানুষ আসার সময় আমার অবাক লাগে। সেদিন একটা ভিডিও দেখেছি ফেসবুকে, ইউটিউবে দেখেছি, মানে তারা রাইট ওয়ে, লিগ্যাল ওয়ে, তারা মানে ভিসা নিয়ে দুইটি সরকার থেকে পারমিশন নিয়ে তারা প্রবেশ করার জন্য চেষ্টা করেছে। এয়ারপোর্ট তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। তাদেরকে বলা হয়েছে যে
তুমি কে, কোথায় যাচ্ছ, এটা ভিসা ঠিক নেই, টাকা দাও, টাকা না দিলে তাদেরকে প্রবেশ করতে দিতে হচ্ছে না। আমরা আগে জানতাম যে যাবার সময় সমস্যা হতো, মানে তোমার টাকা আছে কিছু দাও, এখন আসার সময় এই সমস্যাটা শুরু হয়েছে এয়ারপোর্টে এবং বিমানবন্দরে কষ্ট। আমি নিজে ভুক্তভোগী, আমি তো প্রবাসী। আমি বেশ কয়েক বছর, প্রায় 9 বছর আগে আমি দেশে গিয়েছিলাম ওমরা করে আমার সপরিবারে। আমার লেগাজের মধ্যে আমি লেখক কামরুল মোহাম্মদ প্রায় 150-এর মতো আমার ফান্ডুল, 150-এর মতো আমার ওয়াইফ এখন আমার কথা শুনছেন, আমার 150-এর মতো 150 ফান্ডুলিপি আমার ব্যাগের মধ্যে ছিল। আমি তাওয়াফ করেছি, ওমরা করেছি, মিনা মুজদালিফা গিয়েছি, আমি ফান্ডুলিপি আমি হাতছাড়া করি নাই, এগুলো আমার হাতে ছিল সবসময়। আমার এক ছেলে ছিল আমার কাঁধের উপর আর ফান্ডুলিপি ছিল আমার হাতে। আমি দৌড়েছি মক্কা মদিনায়। আমি যখন দেশে যাই, যাবার সময় আসার সময়, যাবার সময় ঠিক ছিল, আসার সময় আমাকে বলল আমার ফান্ডুলিপি গুলো আমি কিছুটা চুরি হয়েছে, এক ভাই চুরি করেছে কিছু ফান্ডুলিপি, এগুলি প্রায় 50টা ফান্ডুলিপি চুরি হয়েছে। এক ভাই বাংলাদেশের এক ভাইকে আমি ট্যাগ করতে দিয়েছিলাম, চলে গেছে 50টির মতো ফান্ডুলিপি। তো আর কিছু ফান্ডুলিপি আমার ব্যাগে ছিল, কিছু টাকা পয়সা এসে আমাকে একবার মহব্বত করে আদর করে বললো যে ভাই স্যার আপনি এতগুলি এই ব্যাগটা রেখে যান, আমাদেরকে দিয়ে যান, আমরা সুন্দর করে আপনাকে পাঠাবো, আপনি কেন বহন করবেন। আমি বিশ্বাস করেছি, আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে আমাদের সাথে ছিল। ওই ব্যক্তি আমি পাইনি, আর ওই ব্যক্তি আমি পাইনি। আমাদের হয়রানি, আমাদের উপর অত্যাচার, আমাদের উপর জুলুম কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু হয়, এয়ারপোর্ট থেকে শুরু হয়। আমি ব্রিটিশ বলে নয়, আমাদের তো লন্ডনের এক সিলেটি ভাইকে ফিটিয়ে হত্যা করেছে মোগল আলী নাকি মোগল মিয়া অনেকদিন আগে, সিলেটি এক ভাইকে একজন ব্যারিস্টারকে প্রচন্ড মারছে। একজন লন্ডনে একজন টিভি উপস্থাপক এবং উনি একজন স্বনামধন্য ব্যারিস্টার, ওনাকে এয়ারপোর্টের নিরাপত্তা রক্ষীরা প্রচন্ড মারছে, ওনার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলছে। ওই সময় আনোয়ার চৌধুরী সাহেব ছিলেন আমাদের অ্যাম্বাসিডার, লন্ডন অ্যাম্বাসিডার, উনি প্রতিবাদ করছেন এবং ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত এটা নিয়ে প্রতিবাদ হয়েছিল। তিনি বেঁচে আছেন, আমার মনে হয় তিনি ব্যারিস্টার রিদওয়ান, আমার যতটুকু মনে পড়ে তিনি বেঁচে আছেন, রিদওয়ান সাহেব। কিন্তু অনেককে মেরে লাশ করা হয়েছে, এমনও আছে লাশ করা হয়েছে। সো এই সমস্যাগুলি কিন্তু সরকার দৃষ্টি দেওয়া দরকার, একেবারে কোন দরকার ছিল না, এখানে কোনো দরকার ছিল না। এই সমস্ত লোক যারা দেশের জন্য টাকা পাঠায়, দেশের জন্য টাকা নিয়ে আসে, দেশের জন্য যারা এত সম্মান বয়ে বেড়ায়, তাদেরকে পিটিয়ে লাশ করা হচ্ছে। তো আমি সরকারের প্রতি আমার আলোচনা থেকে আমি অনুরোধ জানাবো। আমরা অবদানের কথা বলেছি, আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার কাছে বিশাল একটা কাগজ ছিল যে কত টাকা বিগত 10 বছর আমরা ইউরোপ থেকে পাঠিয়েছি, তার একটা কাগজ আমার কাছে ছিল আর কি। আমি এখন সেটা পড়তে যাবো না, কোন একটা অনুষ্ঠানে আমরা বলবো। আমরা আমাদের অবদানের কথা বলেছি, আমাদের আবেদন হচ্ছে আমরা আমাদের অধিকার চাই। আর আমাদের অধিকার যদি শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আবেদনটি রাখার জন্য তাকে কষ্ট করতে হবে না, কেন কোনো পয়সা খরচ নেই। তিনি শুধু জাতিসংঘ সংসদে বলবেন যে পৃথিবীতে অনেক দিবস আছে, আমি কেন আমার সোনার ছেলের জন্য বাংলাদেশে যারা অর্থনীতির ছাকাকে যারা সচল রাখে, বাংলাদেশের ছাকার যারা অক্সিজেন, আমাকে যারা রক্ত দিচ্ছে, মানে বাংলাদেশে যারা অর্থনীতি দিয়ে আমাকে ক্ষমতা রেখেছে, তাদের জন্য আমি একটি দিবস পালন করবো। এখানে কোনো শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একটা পয়সা খরচ নেই, তিনি শুধু একটা ঘোষণা দিবেন, এবং তিনি যদি আরো সময় পান এই ঘোষণাটি নিয়ে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতিসংঘ পর্যন্ত যায়, তখন আমরা শুধু বাংলাদেশ নয়, সেটা হয়ে যাবে বিশ্বের রেমিটেন্স ডে, ওয়ার্ল্ড রেমিটেন্স ডে হয়ে যাবে। বিশ্বের সমস্ত শ্রমিক, বিশ্বের সবাই এই দিনটি একসাথে উদযাপন করবে। তো আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা একটা সুযোগ, তিনি ইতিহাসের একটি অংশ হয়ে থাকবেন যদি তিনি 5 মিনিট সময় দেন এই বিষয়টির উপর। আমি আবেদন করব আমাদের যারা গোয়েন্দা সংস্থা, আমাদের যারা শুনছেন, আমাদের সাংবাদিক, বহির্বিশ্বে যারা আমাদের রেকর্ড শুনছেন, আপনারা মেহেরবানি করে আমাদের এই দাবিটুকু মেহেরবানি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাবেন, যে আমরা ওনার কাছে আমরা কিছু চাই না, আমাদের জন্য আমাদের সম্মানার্থে অন্তত একটি দিবস যেন পালিত হয়, আমাদের টাকার স্বীকৃতি যেন দেওয়া হয়, আমাদের রক্তের স্বীকৃতি যেন দেওয়া হয়। আমি নিজে আমার মা বাবার লাশ আমি দেখিনি, আমি লন্ডনে থাকি, আমার অসুবিধা ছিল না,
কিন্তু আমি যেতে পারিনি, জি জি যে কোনো কারণে আমি যেতে পারিনি। অর্থাৎ এই দেশ থেকে টাকা পাঠাবার জন্য মা বাবার লাশের পাশে শেষ নিঃশ্বাসের দিন আমি তাদের পাশে আমি অবস্থান করতে পারিনি। এই কথাটি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমাদের সম্মানিত উপস্থাপকের মাধ্যমে। যারা উপস্থাপক, আপনি একজন সাংবাদিক, আপনি লেখক, আপনিও আশা করি আমাদের অনুষ্ঠানের পরে বিষয়টি একটু হাইলাইট করে পত্রিকা দেবেন, যাতে করে এবং এই পত্রিকার কাটিং গুলি আপনি, এই পেপারগুলো আপনি আমাদের তথ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আপনি পাঠাবার ব্যবস্থা নেবেন বলে আমি আমি আপনার প্রতি আমার অনুরোধ রইল। আপনি যদি অনুষ্ঠান শেষ করতে চান, আমাদের কোনো আপত্তি থাকবে না। আর কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনাকে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সর্বশেষ আমি যে কথাটি বলবো, আমি আপনাকে ধন্যবাদ জানাই। বহির্বিশ্বে এখানে অনেকে আমাদের বক্তিয়ার, কুতুবউদ্দিন বক্তিয়ার এবং আমাদের সাথে অনেকেই আছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের সাব্বির সওদাগর যে অনুষ্ঠানের মূল ব্যক্তি, সে আমাদের অনুষ্ঠান থেকে সে মনে হয় নেটওয়ার্কের সমস্যার মধ্যে কবলে পড়েছেন। সো সাব্বির সওদাগরকে আমরা কথা দিতে পারি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার এই স্বপ্নকে আমাদের পক্ষে কলম সাহিত্য সংসদ লন্ডনের পক্ষে যতটুকু সমর্থন দেয়া দরকার, প্রয়োজন, যেখানে যেখানে যতটুকু করা, আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি কাজ করার জন্য আমি চেষ্টা করব বলে আমি কথা দিতে পারি। এবং বহির্বিশ্বে যারা আমাদের শুনতে পাচ্ছেন, আমরা আশা করব আপনারা এরপর লেখালেখি করবেন, আপনারা বিষয়টি শেয়ার করবেন, আমাদের আলোচনাকে আপনারা শেয়ার করুন, যাতে বিশ্বের সবাই জানতে পারে। এবং আমরা আমাদের মাননীয় উপস্থাপকের মাধ্যমে আমরা কথা দিতে পারি। সাব্বির সওদাগর আবার ফেরত আসতেন। সাব্বির সওদাগর আমাদের মাননীয় উপস্থাপকের মাধ্যমে আমরা এগুলো প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঠাতে পারবো। এগুলো আমাদের জন্য কষ্ট হবে না বলে আমি মনে করি। আমি একটু বলি। জি বলেন। আমরা যতটুকুন জানি যে বাংলাদেশ থেকে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে অভিবাসী কিন্তু ইংল্যান্ডেই গেছিলেন, এবং ইংল্যান্ডেই অভিবাসীদের সংখ্যা বর্তমানে তুলনামূলকভাবে অনেক বেশি। এবং বাংলাদেশ সরকারের একটা বিশাল সম্পর্ক ইংল্যান্ডে বসবাসরত অভিবাসীদের সাথে আছে। যেমন ধরেন 1971 সালে যখন বাংলাদেশে মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, তখন ইংল্যান্ড থেকেই সর্বপ্রথম এবং বৃহৎ প্রতিবাদ শুরু হয়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তারপর হইতে ইংল্যান্ডের অভিবাসী যারা আছেন তাদের উপরে যে কোনো সরকার আসুক অনেক নির্ভরশীল এবং সুসম্পর্ক থাকে। সো আমি প্রফেসর নজরুল ইসলাম সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনার এই যে অভিবাসী দিবস যে আন্দোলনটা, এই রেমিটেন্স দিবস যে আন্দোলনটা, সেটা কিন্তু সবচাইতে জোরালো করতে হবে আমার যতটুকু মনে হয় ইংল্যান্ডে। তার কারণ আমরা এখানে বার্সেলোনাতে মাত্র 12-13 হাজার বাঙালি থাকি, এবং আমাদের সাথে কিন্তু বাংলাদেশ সরকারের এমন কোনোই সম্পর্ক নাই, কোনো দিক দিয়ে সম্পর্ক নাই। তার কারণ মানুষ যখন মারা যায় তখন বাংলাদেশ সরকার বলছে যে উনি লাশ ফেরত নেবে। আমার সাথে ব্যক্তিগতভাবে কয়েকজন মন্ত্রীর সাথে যোগাযোগ হয় বা হয়েছে, তাদের সাথে যখন আমি কথা বলছি তখন ওনারা বললেন যে যেই সমস্ত দেশে আমাদের লেবার উইংস আছে, আমাদের দূতাবাসে, সেই সমস্ত দেশ থেকে আমরা বিনা পয়সায় লাশ নিয়ে আসবো। তার মানে আমাদের সাথে সম্পর্ক কিন্তু অতটা নাই। বিশেষ করে আপনাদের লন্ডনেই এই সম্পর্কটা ভালো। লন্ডন থেকেই পৃথিবীর সকল অভিবাসীদের, আমি লন্ডনকে মনে করি কেন্দ্রবিন্দু, এখান থেকেই আপনাদের আন্দোলনটাকে, এই রেমিটেন্স দিবস আন্দোলনটাকে ছড়াতে হবে, জোর দিতে হবে, তাই না? ছড়াতে হবে, জোর দিতে হবে। এই লন্ডন কেন্দ্রিক, কি লন্ডন থেকেই এটাকে মূলত ছড়াতে হবে, এই কথাই আর কি। জি কামরুল মোহাম্মদ, খুব সুন্দর কথা বলেছেন। জি কামরুল মোহাম্মদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি যে কথাগুলো বলেছেন এটি আসলে যথার্থ। উনি যে কথাটা বলছেন যে উনার কষ্ট থেকে, দুঃখ থেকে, শুধু উনার কষ্ট দুঃখ থেকে নয়, এটি সকল প্রবাসীদের দাবি। বিশেষ করে আমার কাছে একজন লেখক হিসেবে মনে হয় যে আমি উনাকে কথা দিতে পারি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবিকে, উনি যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে কলম সাহিত্য সংসদের পক্ষ থেকে আমি খুব দ্রুত
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি প্রস্তাবনা পেশ করতে পারি যে আমাদের রেমিটেন্স ডে উপলক্ষে যে আমাদের একটা প্রস্তাব থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী অন্তত পক্ষে এতে সম্মতি দেন যে আমাদের অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি যে কথাটা বলেছেন যে 12 জুলাই আমরা সারা বিশ্বে রেমিটেন্স ডে পালন করব, এই সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সম্মতি প্রকাশ করেন, আমার বিশ্বাস উনি মানব দরদি, উনি আমাদের সুখ দুঃখ উনি এগুলা ভালো করে জানেন, প্রবাসীদের কষ্ট উনি বুঝেন, উনি অবশ্যই যদি আমাদের এই কথাটিকে আমার মনে হয় মেনে নেবেন। যদি নজরুল হাবিবি বলেন তাহলে আমি অতি সত্বর উনার কাছে একটা প্রস্তাবনা পাঠাবো কলম সাহিত্য সংসদের পক্ষ থেকে যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আপনার সহযোগিতা এবং আপনার এই বিষয়ে দিক নির্দেশনা কামনা করছি। আশা করি উনি আমাদের অবশ্যই প্রস্তাবকে মেনে নেবেন, অবশ্যই অবশ্যই মেনে নেবেন। অবশ্যই যাই হোক অবশ্যই যাই হোক কামরুল মোহাম্মদ, জি আপনাকে অনেক অনেক জি ধন্যবাদ। আপনি আমাদের সাথে আছেন রাহাত মামুন বখতিয়ার আমাদের কামরুল সাহেব, উপস্থাপক সাহেব। আপনি যদি আমাদের সাথে অনেকে যোগ দিয়েছেন, আপনি তাদের ধন্যবাদ জানাতে পারেন। রাহাত বখতিয়ার এবং আমাদের আসামের সভানেত্রী সঙ্গীতা দি, ভারত থেকে শুভজিৎ এরা আছেন, এবং আমাদের আমেরিকা থেকে আমেরিকার সভাপতি হাসান আলী সাহেব আছেন। আমি লক্ষ্য করিনি, আপনি যদি আপনি তাদের যখন বলেছেন, ধন্যবাদ জানিয়ে। আপনি যখন বলেছেন স্যার জি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও মহাসচিব হিসাবে আপনি ধন্যবাদ জানিয়ে দেন, আমার ধন্যবাদ তো সবসময় থাকবেই। জি জি আপনি ধন্যবাদ জানিয়ে দিচ্ছেন, জি জি এটি আমি অ্যাকসেপ্ট করলাম আর কি। আমিও জি ধন্যবাদ জি জানাচ্ছি, হয়তোবা সময়ের স্বল্পতার জি কারণে আমি জি জি হয়তোবা নাম আমি ধরে ধরে বলতে পারছি না, যে আপনি জি বলুন। জি সে 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 জি জি জি। সে সে আমি আমাদের সাথে আসলে জি অনেকে যোগ দিয়েছেন, যে সবাইকে আমরা রাহাত আলী ধন্যবাদ বখতিয়ার জানাচ্ছি। এবং রাহাত বান, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা যদি আসলে আমরা দুঃখ প্রকাশ করছি, সবার নাম ধরে ধরে যদি আমরা ধন্যবাদ জানাতে চাই তাহলে আরো হাফ অ্যান আওয়ার আমাদের সময় প্রয়োজন হবে। আমি জানি আমাদের যারা শ্রোতা, আমার সংগঠনের যারা নেতা নেত্রী, তারা আমাকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, তারা যে কোনো কসুর, আমার ভুলগুলি তারা সিম্পলি তারা ক্ষমা করে দেয়, তারা কখন প্রশ্ন জি করেন না আমাকে। জি সেটাই আমার জি আনন্দ জি। আসলে। আমি 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 অত্যন্ত আমাদের আমি স্যার আমাদের প্রফেসর সাহেব আসলে, আমাদের ইউনিভার্সিটি টিচার তিনি আসলে আমাদের অনুষ্ঠান আরো জোরালো হতো। এবং আমি মনে করি যে হয়তোবা তিনি 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 না আসলেও আমাদের কামরুল সাহেব স্পেন থেকে তিনি একেবারে ভালো বক্তা, স্পষ্ট তার কথাবার্তাগুলি। আহ, আহ, আমি ওনাকে আবার ধন্যবাদ জানাবো যে আমি আহ্বান জানাবো তিনি যেন আমাদের সাথে কাজ করেন, জি তিনি যেন জি তার আন্তরিক জি সহযোগিতা ভালোবাসা যেন জি। আমাদের সাথে রাখেন। আজকের এই অনুষ্ঠান দেশে বিদেশে যে যেখান থেকে দেখলেন তাদের অনেকের নাম অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি উনি উনার নিজের কণ্ঠে বললেন। আমি যদিও বলতে পারিনি, তারপরও সবাইকে আমার পক্ষ থেকে, নজরুল হাবিবির পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি জানাচ্ছি। ও, কামরুল মোহাম্মদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সেটি হচ্ছে বর্তমানে যে বৈশ্বিক করোনা, যে একটি মহামারী চলছে, এই অবস্থায় যে ব্যবসা বাণিজ্যে যে স্পেনে যারা আছে, যারা আপনাদের মতো, আপনি বললেন 11,000 কি 12,000 যে মানুষজন স্পেনে আপনারা বসবাস করছেন, এরা, এই যে আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলাদেশের লোক, তারা আসলে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা চাকুরির ক্ষেত্রে যে যে এখানে আছে, তারা কতটুকু এগিয়ে আছে বলে আপনি মনে করছেন? নাকি এখানে তারা সমস্যার মধ্যে আছেন, যারা প্রবাসী, যারা আমাদের দেশের লোক, যারা স্পেনে বসবাস করছে? আপনার দৃষ্টিতে বা আপনি না, কতটুকু বিষয়টাকে মূল্যায়ন করবেন? এই করোনা কালের জি পূর্বেও করোনা কালের জি পূর্বেও বার্সেলোনায় এই জি আলিমেন্ট যে ব্যবসাটা, সুপার মার্কেট, এই হাবিবি স্যার জি উনি জি জানেন যে এই এই সেক্টরটা বাঙালিদের দখলে ছিল কিন্তু বার্সেলোনায়। এবং জি মোটামুটি রেস্টুরেন্ট গুলোতেও বাঙালিদের দখলদারিত্ব চলে আসতেছিল। বাঙালিরা বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। এই মহামারী জি আসাতে বাঙালিদের অনেক অনেক ক্ষতি হয়ে গেছে, রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে গেছে। আলিমেন্টাস আলিমেন্ট মানে সুপারমার্কেট গুলো খোলা, কিন্তু জি স্বল্প সময়ের জন্য খোলা। এর যথেষ্ট প্রভাব পড়েছে। যেমন ধরেন, কোনো কোনো দোকানে 5 জন কাজ করতো, সেখানে এখন 2 জন কাজ করে, 3 জন বেকার হয়ে গেল। তারপর মূল সমস্যাটা হলো গিয়ে যেই অনিয়মিত অভিবাসী যারা আছেন, যাদের কাগজ নেই, যাদের কাগজ নাই, তারা বেশ বেশ অসুবিধা আছে, বেশ কষ্টে আছে।
লোকাল মিউনিসিপ্যালিটি তাদের খাবার বাবদ মাঝে মাঝে কিছু খাবার দেয়, যেগুলো আমরা আমাদের দেশীয় খাবার না, দেশীয় খাবারের সাথে সম্পর্ক নাই, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ওই খাবারগুলো আমরা খেতে পারি না। খেতে পারেন তারপরেও না। হ্যাঁ, খেতে না, ওই খাবারগুলো আমাদের জন্য না আর কি, আমাদের জি জন্য না। আপনারা দেশে থাকলে বুঝবেন না, এখানে সব ধরনের খাবারই ওরা ওই হাল শুয়োরের সংস্পর্শ আনে, শুয়োরের তেলের সংস্পর্শ আনে। ওই খাবার তো আমরা খেতে জি, পারি না, হতে তাই না? পারে। হ্যাঁ। জি বিধায় বিধায় অনিয়মিত অভিবাসী যারা আছেন তাদের অনেক কষ্ট। আর যাদের রেসিডেন্ট কার্ড আছে, যারা অনেকদিন কাজ করেছিলেন, তাদের সরকার সামান্যতম হেল্প দিচ্ছে। তারা না খেয়ে মরবে না, সরকার বলছে না খেয়ে মরবে না, তাদের সামান্যতম খাবার দেবে, এবং ঘর ভাড়া মকুফের একটা ব্যবস্থা হচ্ছে। এবং জি তাদেরকে জি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ, আগে যে যারা 1300 টাকা 1300 ইউরো বেতন পেত, তারা এখন 1000 ইউরো পাচ্ছে। মূল জি সমস্যাটা হচ্ছে অনিয়মিত অভিবাসীদের। জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তবে আজকে যে আপনি প্রাণবন্ত আলোচনা করলেন, আপনার আলোচনা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আমরা আগামীতে আপনার কাছ থেকে আরো অনেক অনেক কিছু শুনবো, জানবো। আপনি আমাদের সংগঠনের সাথে থাকবেন, আমাদের সংগঠনের সাথে থেকে, আমাদের সাথে থেকে আপনি আমাদেরকে ধন্য করবেন। আমরা সে বিশ্বাসটুকু আপনার উপর অবশ্যই রাখতে পারি। জি কামরুল মোহাম্মদ, আপনি যে স্পেনের বার্সেলোনা থেকে যোগ দিয়েছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আপনাকেও অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। জি 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 আপনাকেও জি ধন্যবাদ, প্রফেসর নজরুল ইসলাম সাহেবকেও ধন্যবাদ, এবং সকল সম্মানিত শ্রোতা সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটি শোনার জন্য। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবিকে, কামরুল মোহাম্মদ আপনাকে, আর আমাদের আজকে রেমিটেন্স ডে এর যে উদ্ভাবক সাব্বির সওদাগর, ও সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে সে বারবার আমাদের সাথে সম্পৃক্ত হতে পারছে না। তার নিকট আমার আরো দুই একটি প্রশ্ন ছিল, দুর্ভাগ্যবশত ওই প্রশ্নগুলো উত্তর সে দিতে পারেনি বা আমারও জানা হয়নি। যাই হোক, আমি আশা করব যে সাব্বির সওদাগর হয়তো আমার এই কথা শুনছেন, যে উনি কলম সাহিত্য সংসদ লন্ডনের সাথে সম্পৃক্ত আছেন। উনি আমাদের সিরাজগঞ্জ জেলার সভাপতি। উনি মালয়েশিয়া থাকেন। উনি মালয়েশিয়াতে থেকে কিংবা বাংলাদেশে উনি আমাদের এই সংগঠনটাকে গতিশীল করবেন। সাংগঠনিক ভাবে উনি আমাদের এই সংগঠনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সংগঠন যদি শক্তিশালী হয়, এই সংগঠন যদি জোরালো হয়, তাহলে সাব্বির সওদাগর যে স্বপ্ন দেখেছেন যে রেমিটেন্স ডে, সেটি বাস্তবায়ন সম্ভব। আর আমি আজকের এই ইনশাল্লাহ। আয়োজনের জি, আমি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে প্রফেসর নজরুল ইসলাম হাবিবিকে এইটুকু নিশ্চয়তা দিতে চাই, উনি যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি প্রবাসীদের হয়ে কলম সাহিত্য সংসদের পক্ষে যে প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে, যে জুলাইয়ের 12 তারিখ, এই বিষয়টা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা প্রস্তাবনা দিব। ইনশাল্লাহ আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী কলম সাহিত্য সংসদের পাশে থাকবেন। আমাদের এই বাস্তব ধর্মী আমাদের এই যে কথাটি উনি অবশ্যই মেনে নেবেন। যে আমাদের অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি বললেন, এইটুকু যদি উনি মেনে নেন, তাহলে তো উনার কোনো ক্ষতি হওয়ার কথা না। যে এই একটা দিনকে আপনারা যদি পেয়ে যান, সেটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে যদি স্বীকৃতি দেওয়া হয়, বা বাংলাদেশ সরকার যদি স্বীকৃতি দেয়, তাহলে অন্তত পক্ষে বাংলাদেশে যারা বিদেশে অবস্থান করছেন, এই দেশের গরিব মেহনতি মানুষ যারা পেটের দায়ে দেশের বাইরে দিন রাত পরিশ্রম করছেন, তাদের তাদের কষ্ট অর্জিত অর্থ তারা আমাদের দেশে প্রেরণ করছেন। যে অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো সেতু হচ্ছে, যে অর্থ দিয়ে পুরো বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে, তো এই প্রবাসীদেরকে উপেক্ষা করা, প্রবাসীদের ছোট্ট একটা দাবি রেমিটেন্স ডে পালনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় উনি সেখানে কার্পণ্য ভেটো করবেন না, দিবেন না, উনি কার্পণ্য কার্পণ্য করবেন না করবেন না। ওখানে। আমি আশা করি আজকের এই আয়োজনটা আপনারা যারা দেখছেন, যারা এখানে প্রাণনীয় প্রধানমন্ত্রীর কাছে এই তথ্যটা, এই বক্তব্যটা উনারা পৌঁছে দিবেন, যে কলম সাহিত্য সংসদের পক্ষ থেকে 12 তারিখ জুলাইয়ের যে রেমিটেন্স ডে ঘোষণা করা হয়েছে, সেটি যাতে মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সেটি অবশ্যই মেনে নেবেন। এতে যা যা করণীয়, সেটা আমি একজন লেখক হিসাবে, আপনাদের ভাই হিসাবে, সংগঠনের একজন নগণ্য কর্মী হিসাবে আমার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা আপনাদের জন্য থাকবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ কামরুল প্রান্তে এসে পৌঁছেছি। আমি যে কামরুল অধ্যাপক ভাই, নজরুল ইসলাম হাবিব, জি জি, জি আমি আমি 1 মিনিট অনুষ্ঠানের কথা বলবো, সরি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে
এসে পৌঁছেছি। অনুষ্ঠানের শেষ করার আগে আমরা আমাদের কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক মহাসচিব অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কথা শুনবো। এরপরে আমি আমার বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। যে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেরি করব না, আমি একটি কথা শেয়ার করতে চাই কামরুল মোহাম্মদ এবং আপনার সাথে। বিশ্বের সামনে একটি কথা বলা আমার দরকার, জানা দরকার, যে আমরা নিশ্চয় আমরা এদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব। ইউরোপ থেকে আমাদের কামরুল মোহাম্মদ বলেছেন, ইউরোপে ইংল্যান্ডে 900,000 মানুষ আমরা আছি। 900,000 গুগলের হিসাব মতে গত বছরের 900,000 আমরা ইংল্যান্ডে আছি। তো এখানে নেতাদের সাথে আমার সম্পর্ক আছে, সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক আছে। তাদের বিষয়টি আমি তাদের সামনে উত্থাপন করব এবং আপনারা আপনাদের অবস্থান থেকে সেটা বলতে থাকবে, বলবেন সবাইকে। আর মূলত আপনারা জানেন যে যেমন আমাদের মে দিবস যেটাকে আমরা বলি, মে দিবস কিন্তু রাতারাতি, আমাদের 21 কিন্তু রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। সেটা অনেক বছর পর সেটা সরকার বা রাষ্ট্র এখন বর্তমানে আন্তর্জাতিকভাবে আমাদের 21 সম্মানিত হয়েছে অনেক বছর পর। তো এখন আমরা আমাদের যে দিবস সেটা আমরা আগামী বছর থেকে আমরা পালন করতে থাকবো। কারণ আমাদের প্রধানমন্ত্রী তিনি সেটা শুনবেন, তারপর সংসদে যাবেন, জাতিসংঘে যাবেন, সেটা আমরা অপেক্ষা করবো না। অর্থাৎ আমরা উদযাপন আমাদের অবস্থান থেকে আমরা বলতে থাকবো, আমরা উদযাপন করতে থাকবো। কারণ আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি না বলেন আমরা করবো না, বিষয়টা তেমন নয়। তো আমরা ওনার কাছে যাব আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য, সেটা একটা অফিসিয়ালি স্বীকৃতির জন্য। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে বিশ্বের যেখানে আমরা আছি আমাদের অবস্থান থেকে আমরা সেটা বলতে থাকবো, কইতে থাকবো, গাইতে থাকবো, বক্তৃতা করব, সেমিনার করব। সেটা সেই কথাটা বলার জন্য আমি আপনার থেকে আমি আবার অনুমতি নিয়েছিলাম। তো বিশ্বের যারা যেখানে আছেন আমাকে শুনতে পাচ্ছেন, কলম সংগঠনের মাধ্যমে আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী বছর থেকে আপনারা এই দিবসটি আপনাদের অবস্থান থেকে, আপনার ঘরোয়া ভাবে, আপনার স্ত্রীর সাথে, আপনার ঘরে, আপনার ছেলের সাথে, চায়ের দোকান থেকে আপনি শুরু করবেন। একটা ব্যানার দিয়ে, একটা মাইক দিয়ে, পেপার দিয়ে দিলেন, ফেসবুকে দিয়ে দিলেন যে আমরা রেমিটেন্স ডে উদযাপনের জন্য চক্র, রেমিটেন্স ডে উদযাপনের জন্য এখন আমার বার্সেলোনা ভ্রমণ, সম্মেলনের জন্য বা সেমিনার জন্য, বক্তৃতা রাখার জন্য। এগুলি আমাদের পক্ষে সম্ভব। আমাদের এখান থেকে আমাদের শুরু করা উচিত বলে আমি মনে করি। আমাদের করোনার সমস্যা যদি চলে যায়, কামরুল মোহাম্মদকে আমার খুব দরকার। আপনি লন্ডনে আসবেন, আপনি সেমিনারে বক্তব্য রাখবেন, আপনাকে আমি আমাদের দুই কামরুল, আমি আশা করি যে আপনারা লন্ডন আসবেন, কথা বলবেন। কামরুল মোহাম্মদ যদি আসবেন স্পেন বার্সেলোনা থেকে, আমি বাংলাদেশ থেকে লন্ডনে আসবো। কামরুল মোহাম্মদের 2 ঘন্টা সফর, কামরুল মোহাম্মদ আসতে পারবে, আমরা তো এসে গিয়েছি তো। এগুলি লন্ডন থেকে দূরে নয়। আমি 2006 সালে গেছিলাম, 2.5 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগে, দেখেন। জি 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 আমরা গিয়েছি আপনার হল্যান্ড, বেলজিয়াম, প্যারিস গিয়েছি 17 ঘন্টায়, 3টা রাষ্ট্র। মানে আমরা প্রথমত বেলজিয়াম, হল্যান্ড গিয়েছিলাম, হল্যান্ড মানে নেদারল্যান্ড, তারপরে আসে আমরা বেলজিয়াম, তারপর প্যারিস। মানে এক যাত্রায় 3টে কান্ট্রি আমরা ভ্রমণ করেছি। এগুলি দেশটা আমাদের বর্ডার তো, খুব দূরে নয়। সো আমাদের কামরুল মোহাম্মদের জন্য ইউরোপ খুব কাছে, আর কামরুল ইসলামের জন্য ইউরোপ আরো কাছের। কারণ কেন কাছে? আপনি বলেন, যে সময় সংগঠন দিচ্ছেন, এই সংগঠন যদি আপনাকে মনে রাখে, আমি যদি আপনার প্রতি কৃতজ্ঞ হই, তাহলে আমার পক্ষে সম্ভব, আপনাকে লন্ডন নিয়ে আসা। নিশ্চয় আমরা, আপনি নিশ্চয় আসবেন, আমরা একসাথে আসবো, আমরা মিটিং করব, আমরা সেমিনার করব, আমাদের সাথে দেখা হবে। আপনার সবাই ভালো থাকবেন, আপনার আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কামরুল মোহাম্মদ, যিনি আমাদের স্পেন থেকে যোগ দিয়েছেন, স্পেন শাখার আহ্বায়ক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে চমৎকার বলেছেন। আমরা আগামী কোনো পর্বে আপনাকে অবশ্যই আমরা আহ্বান করব। আমাদের বিশ্বাস আপনি আমাদের আহ্বানে এইবারের মতো সাড়া দিবেন। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল শহীদুল আলম চৌধুরী, উনি কুয়েত থেকে, হয়তোবা নেটওয়ার্ক বা বিভিন্ন কারণেই উনি হয়তো আমাদের সাথে যোগ দিতে পারেন নাই। তারপরে উনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের কুয়েত শাখার সভাপতি।
আমাদের সাথে আরেকজন বিশিষ্ট ব্যক্তি যোগ দেওয়ার কথা ছিল, যে প্রফেসর আক্কাস আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওনার সাথে আমার কথা হয়েছিল, হয়তোবা উনি কোনো না কোনো কারণে হয়তোবা আমাদের যে সাথে সম্পৃক্ত হতে পারেননি। তারপরও উনাকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। আমরা আজকের এই আলোচনাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। আমরা মূলত কলম সাহিত্য সংসদের পক্ষ থেকে আমরা সাহিত্য বিষয়ক আড্ডা দিয়ে থাকি, সাহিত্য বিষয়ক আমরা টক শো করি, কিন্তু আজকে আমাদের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রবাসীদের অবদান এবং আবেদন। প্রবাসীদের অবদান আবেদন সম্পর্কে কামরুল মোহাম্মদ আপনি যথার্থ বলেছেন। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মহাসচিব অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি যথেষ্ট বলেছেন। আমি সঞ্চালক হিসাবে বলার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তোবা বলতে পারিনি সময় স্বল্পতার কারণে। কাজেই আপনারা অনেক কিছু বলেছেন। আমাদের যে আজকের যে উদ্ভাবক রেমিটেন্স ডে 26 সওদাগর মালয়েশিয়া থেকে উনিও যোগ দিয়েছিলেন। উনি যে স্বপ্ন দেখেছেন, আমার বিশ্বাস কলম সাহিত্য সংসদের পক্ষ থেকে আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে আজ হোক কাল হোক এই রেমিটেন্স ডে কোনো না কোনো একদিন বাস্তবে সুপ্রতিষ্ঠা পাবে, এটা আমরা বিশ্বাস করি। আজকে আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনলেন, দেখলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা যারা আমাদের স্টুডিওতে অতিথি হয়ে আসলেন বা যারা আসার চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে আসতে পারেননি, তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।